হরমুজ প্রণালী ভূ রাজনীতির একদম কেন্দ্রবিন্দুতে থাকা একটা জায়গা। হঠাৎ করে যখন সেটা বন্ধ হয়ে গেল, পুরো বিশ্বজুড়ে একটা বিশাল সংকট তৈরি হয়েছিল। চলুন আমরা একটু গভীরে যাই আর দেখি ঠিক কি ঘটেছিল আর তার প্রভাবটা কতটা সুদূর প্রসারী ছিল। দেখুন, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে সেগুলোকে বলা হয় চোক পয়েন্ট, মানে দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই সব চোক পয়েন্টের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ প্রণালী। ভাবা যায়, সারা পৃথিবীর মোট দৈনিক তেল সাপ্লাইয়ের 20%, মানে 5 ভাগের 1 ভাগ যায় শুধুই একটা সরু জলপথ দিয়ে। এ থেকেই তো পরিষ্কার, তাই না, যে বিশ্ব অর্থনীতি কতটা নির্ভরশীল এই একটা পথের ওপর। আর ঠিক সেই লাইফলাইনটাই, বিশ্ব জ্বালানির এই প্রধান আর্টারিটা ফেব্রুয়ারি 2026-এ হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, আর তাতেই শুরু হলো এক বিশ্বজোড়া সংকট। তো এই চোক পয়েন্টে আগুনটা লাগল কিভাবে? কিভাবে শুরু হলো এই ঘটনা? প্রশ্নটা আসেই। আসলে সংকটের স্ফুলিঙ্গটা জ্বলে ওঠে 28শে ফেব্রুয়ারি 2026-এ। সেদিন মার্কিন ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালায়, আর এর প্রতিশোধ নিতেই ইরান এই চরম একটা পদক্ষেপ নিয়ে বসে। পরিস্থিতি যে কতটা দ্রুত খারাপের দিকে গিয়েছিল ভাবা যায় না। হুমকি থেকে অ্যাকশন কয়েক ঘণ্টাও লাগেনি। 28 তারিখ হামলা হলো, আর 1 মার্চে এই ট্যাঙ্কারের উপর হামলা শুরু। 2 মার্চের মধ্যে তো জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায়। আর 4 মার্চের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, মানে IRGC, ঘোষণা করে দিল যে প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তো প্রণালী তো বন্ধ হলো, কিন্তু এর ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কাটা লাগল সেটা ছিল মারাত্মক। এই সংকটের প্রথম ঢেউটা প্রায় সাথে সাথেই সারা বিশ্বে আছড়ে পড়েছিল। আর এই চারটা দেখলেই আতঙ্কটা স্পষ্ট বোঝা যায়। সংকট শুরুর ঠিক আগে ট্যাঙ্কার ট্রাফিক ছিল 100%। একদিনের মাথায় 28শে ফেব্রুয়ারি সেটা নেমে এলো 30%-এ, আর তার ঠিক দুদিন পর 2 মার্চে 0, চলাচল পুরোপুরি বন্ধ। স্বাভাবিকভাবেই এর ফল কি হলো? ব্রেন্ট ক্রুড অয়েলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল। অ্যানালিস্টরা তো বলেই দিলেন যে দাম ব্যারেল প্রতি $100 যে সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার আছে সেটাও ভেঙে ফেলবে। আর ব্যাপারটা শুধু তেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কাতারের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, মানে LNG সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে গ্যাসের দামও প্রায় 45% পর্যন্ত বেড়ে গেল। একেবারে আকাশছোঁয়া অবস্থা। পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল সেটা উপসাগরীয় অঞ্চলের একজন প্রধান জ্বালানি উৎপাদকের এই কথাতেই পরিষ্কার। কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি কি বলেছিলেন শুনুন। এটা বিশ্বের অর্থনীতিকে ভেঙে ফেলবে, একদম সরাসরি কথা, কোনো রাগঢাক নেই। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। যখন সারা বিশ্ব এই সংকটে রীতিমতো ধুঁকছে, তখন একটা দেশ কিন্তু এই পরিস্থিতি থেকে বেশ ফায়দা তুলছিল। এক অপ্রত্যাশিত বিজয়। এই সংকটটা পৃথিবীতে একটা পরিষ্কার বিভাজন তৈরি করে দিয়েছিল। একদিকে ছিল আমেরিকা, বিশ্বের 1 নম্বর তেল উৎপাদক। তারা এই পরিস্থিতি থেকে ব্যাপক লাভবান হচ্ছিল। আর অন্যদিকে ছিল ভারত ও চীনের মতো দেশ, যাদের প্রচুর জ্বালানি আমদানি করতে হয়। তারা পড়ল মারাত্মক চাপের মুখে। দেখুন, এই সংকট আমেরিকার এনার্জি ডমিনেন্স বা জ্বালানি আধিপত্যের যে ধারণা, সেটাকে একদম সত্যি প্রমাণ করে দিল। তেলের চড়া দাম তাদের শেল কোম্পানিগুলোর জন্য আশীর্বাদ হয়ে এলো। এক্সন মোবিল, শেভরনের মতো কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেল। আর কাতার বাজার থেকে সরে যাওয়াই যে শূন্যস্থান তৈরি হয়েছিল, আমেরিকার LNG এক্সপোর্ট দিয়ে সেটা পূরণ হলো। মানে একটা বৈশ্বিক সমস্যা ওয়াশিংটনের জন্য হয়ে দাঁড়ালো একটা বিরাট কৌশলগত আর অর্থনৈতিক সুবিধা। তাহলে এটা স্পষ্ট যে আমেরিকার এই বিশাল লাভের উল্টো পিঠে ছিল ভারত আর চীনের মতো জ্বালানি নির্ভর দেশগুলোর বিশাল চাপ আর যন্ত্রণা। এই যে অর্থনৈতিক চেইন রিয়াকশনটা, এটা বোঝা খুব সহজ। দেখুন, প্রথমে হরমুজ প্রণালী বন্ধ হলো। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেল। তাতে কি হলো? আমদানিকারক দেশগুলোর ইম্পোর্ট বিল আর ইনফ্লেশন দুটোই বাড়ল। আর তার ফাইনাল রেজাল্ট তীব্র অর্থনৈতিক আর রাজনৈতিক চাপ। ভারতের অবস্থাটা ছিল বিশেষভাবে উদ্বেগজনক, কারণ ভারত তার মোট ক্রুড অয়েলের 80%-এরও বেশি আমদানি করে, আর তার প্রায় অর্ধেকই আসে এই উপসাগরীয় অঞ্চল থেকে। সুতরাং এই সংকটটা ভারতের অর্থনীতিতে একটা সরাসরি আঘাত ছিল। আর চীনের কথা ভাবুন, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক। তাদের জন্য জ্বালানির দাম বাড়া মানে ফ্যাক্টরির লাভের মার্জিন কমে যাওয়া। আর এটাই তো তাদের অর্থনীতির ইঞ্জিন। তাদের উৎপাদন খাতের যে বিশ্বজোড়া প্রতিযোগিতা, সেটা সরাসরি হুমকির মুখে পড়েছিল। এই সংকটটা বিশ্বের বড় বড় শক্তিগুলোকে যেন ভূ রাজনীতির একটা নতুন দাবা বোর্ডে ঠেলে দিয়েছিল, যেখানে তাদের নতুন চাল দিতেই হতো। আর এখান থেকেই খেলাটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখানে ভারতের একটা অসাধারণ স্ট্র্যাটেজিক মুভের কথা বলতেই হয়।
একদিকে আমেরিকা বিশাল শুল্কের চাপ দিচ্ছে, ঠিক সেই সময়ে ভারত কি করল? তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা যুগান্তকারী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সই করে ফেলল। এতে করে তারা একটা বিরাট বিকল্প বাজার তৈরি করল আর আমেরিকাকে বাধ্য করল আবার আলোচনার টেবিলে ফিরে আসতে। ভারতের এই ইউরো ডিলটা পুরো খেলার ডাইনামিক্সটাই বদলে দিয়েছিল। আমেরিকা বুঝতে পারল যে এই মাল্টিপোলার বিশ্বে একতরফাভাবে শর্ত চাপিয়ে দেওয়ার দিন শেষ। ফলস্বরূপ তারা তাদের ওই 50% পেনাল্টি ট্যারিফের অবস্থান থেকে সরে এসে ভারতের সাথে একটা লেনদেনমূলক গ্রেট ডিল করতে বাধ্য হল। তাহলে শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই নতুন যুগে একটা দেশের জ্বালানি সরবরাহ কি তার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে? জ্বালানি, অর্থনীতি আর বিশ্বশক্তি, এই তিনের মধ্যে যে একটা গভীর সংযোগ আছে তা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।